জাতিসংঘের ৭৯তম সাধারণ পরিষদ অধিবেশনে যোগ দিতে আজ ঢাকা ছাড়বেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশনে ইউএনজিএ যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি আমেরিকা চায় গেলে নাকি আবার শেখ হাসিনা নাকি দেশে ঢুকে আসবে, তারপরে আওয়ামী লীগ আবার ক্ষমতা নিয়ে নেবে, এটা নিয়ে খুব আতঙ্কের ভিতরে আছে। We take you to Bangladesh now, where a court has filed a murder case against the ousted Prime Minister Sheikh Hasina. প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে যেতে হবে। হাসিনা দল কিন্তু বহু দূর গড়াতে চলেছে। দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন। এই যে অন্তর্বর্তী সরকার, যেটা সার্কাস পার্টি আছে, তার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, এই সবার। সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। নতুন একটা নিউজ ভিডিওতে আপনাদের জানাচ্ছি স্বাগতম। এইমাত্র পাওয়া তাজা গরম খবর। প্রিয় দর্শক বন্ধুরা, এইমাত্র আমরা যে খবরটি পেয়েছি সেটি হচ্ছে ডক্টর ইউনূসের নোবেল বাতিল করা হয়েছে, আন্তর্জাতিক পর্যায়ে তাকে মামলা দেওয়া হয়েছে, এমন তথ্য জানিয়েছে গণমাধ্যমে। আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারিতের মাধ্যমে সবকিছু দেখতে পারবেন। সেই সাথে আজকের এই ভিডিওতে আপনারা দেখতে চলেছেন গোলাম মাওলানা রনি সাহেব চাঞ্চল্যকর কিছু তথ্য জানিয়েছে, কাদেরকে ভাগের সাথে তুলনা করেছে। আওয়ামী লীগের এমপি মন্ত্রীদের এই কেমন করুণ অবস্থা, সেই বিষয় নিয়ে কিন্তু মুখ খুলেছে গোলাম মাওলানা রনি সাহেব। প্রিয় দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে যাবেন, অনেক কিছু জানতে পারবেন এবং বুঝতে পারবেন। বেশি কথা না বলে আপনাদের বিস্তারিত ভিডিওতে নিয়ে যাব। বিস্তারিত ভিডিওটি দেখার আগে একটা রিকোয়েস্ট, যারা এখনো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেনি, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন সকলকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, চলুন তাহলে এই ভিডিওতে একটি লাইক দিয়ে বিস্তারিত ভিডিওগুলো মোবাইলের স্ক্রিন থেকে ধারাবাহিকভাবে একের পর এক দেখে আসি। হাসিনার খবর শুনুন। হাসিনার জল কিন্তু বহু দূর গড়াতে চলেছে। আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন, বহু দূর কিন্তু জল গড়াবে। আর এই যে ছপ্পর বাজারা সার্কাস পার্টি বসে আছে না, এই সার্কাস পার্টির কিন্তু কপালে কিন্তু অশেষ দুর্গতি লেখা আছে। আমি সকাল থেকে যে খবরটার জন্য আমি হাপিত্তেশ করে বসেছিলাম, সেই খবরটা কিন্তু আপাতত পাওয়া গেছে। সেই খবরটা হচ্ছে, হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়ার অনুমতি দেন কে? সেনাপ্রধান বলেছেন আমি জানি না, নীরব ডাকা। একটা পদত্যাগ পত্র দেখানো হচ্ছে, সেই পদত্যাগ পত্রটা হচ্ছে ফলস। বুঝতে পারছেন কেস কোথায় যাবে? আমি বলছি কেস কতদূর যাবে আমি বলছি। আর এইগুলোর কি অবস্থা হবে, সার্কাস পার্টির কি অবস্থা হবে, সবকটা দেখবেন। দাঁড়ান, বড় বড় ভাষণ দিচ্ছে তো, দাঁড়ান ওয়েট করুন। আচ্ছা, খবরটা পড়ি। ভারতে শেখ হাসিনার অবস্থানে ডিপ্লোম্যাটিক ভিসার মেয়াদের ৪৫ দিন শুক্রবার শেষ হয়ে গিয়েছে। ভিসার মেয়াদ শেষেও তিনি যে ভারতে থাকবেন তা আগেই স্পষ্ট করে দিয়েছিল দিল্লি পররাষ্ট্র মন্ত্রক। হাসিনাকে আশ্রয় দেওয়ার ব্যাপারে সিদ্ধান্তে সব দল সায় দিয়েছিল। অন্যদিকে বাংলাদেশে শুরু হয়েছে নতুন বিতর্ক। হাসিনার বিস্ফোরক দাবি নিয়ে এখনো রাগ কাটছে না বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। হাসিনা একটি টেলিফোন কথোপকথনে গত সপ্তাহ ফাঁস হয়েছে, তাকে বলতে শোনা গেছে, আমি পদত্যাগ করিনি, বিশেষ পরিস্থিতিতে নিরাপত্তার আধিকারিকদের পরামর্শে আমি দেশ ছেড়েছি, আমি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। বাংলাদেশের দেশ থেকে প্রধানমন্ত্রীকে নিয়ে অনেকেই সরকারের জবাব দাবি করেছেন, শেখ হাসিনাকে পদত্যাগের অনুমতি কে দিয়েছিল। হাসিনা এর আগে দেশের পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে ভারতে বসে দুটি বিবৃতি দিয়েছিলেন। বলেছিলেন তিনি দেশ ছাড়ার পর বাংলাদেশে নৈরাজ্য চলছে, বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী এবং সংখ্যালঘুদের উপর নির্যাতন চলছে। হাসিনার ওই মন্তব্যে তেলেবেগুনে জ্বলে উঠেছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূস। একটি ভারতীয় নিউজ এজেন্সিকে দেওয়া, মানে পিটিআইকে দিয়েছিল, সাক্ষাৎকারে হুঁশিয়ারি সুরে বলেছিলেন ভারতে থাকাকালীন হাসিনাকে মুখ বন্ধ রাখতে হবে, তিনি বিদেশে বসে দেশে অস্থিরতা তৈরি করতে চাইছেন। এটা লিখেছে কিন্তু দা ওয়াল। আশ্চর্যের বিষয় হলো, হাসিনা নিজেকে এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী দাবি করা এবং পদত্যাগ না করার দাবি নিয়ে ইউনূস সহ গোটা সরকার মুখে কুলু পেটে বসে আছে। আওয়ামী লীগের তরফে দাবি করা হয়েছে শেখ হাসিনার পদত্যাগ করে থাকলে তার পদত্যাগ পত্র সরকার প্রকাশ করুক। দুদিন আগে সোশ্যাল মিডিয়ায় একটা পদত্যাগ পত্রের কপি ছড়িয়ে দিল পড়লেও সেটি সরকারের তরফে প্রকাশ করা হয়েছে বলে দাবি করা হয়নি। অন্যদিকে আওয়ামী লীগও বলেছে ওই পদত্যাগ পত্র ফেক। এ তো গেল কাগজে যা বেরিয়েছে। এবার আমার কাছে যা খবর আছে সেই খবরটা আপনাদেরকে বলি। ছোটখাটো মানুষ, কিন্তু কানে কিছু কিছু খবর আসে। এই ইস্যুতে হাসিনা কিন্তু ছেড়ে দেবেন না। তার বিরুদ্ধে যে চক্রান্তটা হয়েছে এবং তাকে যে দেশ ছেড়ে চলে আসতে হয়েছে, তার পেছনে একটা পরোক্ষ চাপ তৈরি করা হয়েছিল। সেটা কিন্তু হাসিনা এবার বলার জায়গার জন্য বেছে নিচ্ছেন কোথায়? ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস। দেশের এখনো প্রধানমন্ত্রী তিনি, সংবিধান মতে দেশের প্রধানমন্ত্রী হিসেবে তিনি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে তিনি গিয়ে মামলা করার কথা চিন্তা করছেন। আর সেই মামলায় তার বিরুদ্ধ পার্টি যাকে করছেন, যাদেরকে পার্টি করছেন, তারা হচ্ছেন এই যে অন্তর্বর্তী সরকার, যেটা সার্কাস পার্টি আছে, তার প্রধান ডক্টর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গ যারা আছে, এই সবার উপরে। এবং এটা যদি ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে, এইবারই হবে কি, ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে তাদেরকে ডেকে পাঠাবে।
বলবে আপনারা প্রমাণ দিন সরকার যে করেছেন, কোন ভিত্তিতে সরকার করেছেন, আপনাদের কাছে লিখিত কি আছে দেখান, কে আপনাদের নির্বাচন করলো, কে আপনাদের অ্যাপয়েন্টমেন্ট দিল, আপনাদের অ্যাপয়েন্টমেন্ট লেটার কোথায়, আপনার সমর্থনটা কোথায়? সরকার, অন্তর্বর্তী সরকার, আপনি ঘুরে বসে বললেন, এ তো ক্লাব নয় যে আমি একটা প্রেসিডেন্ট একটা সেক্রেটারি নির্বাচন করে নিয়ে আমরা বসে বললাম। এটা তো দেশ, তাদের নির্দিষ্ট সংবিধান আছে। আবার আপনারা বলছেন নাকি সংবিধান চেঞ্জ করবেন। আপনাদের কি অথরিটি আছে সংবিধান আপনি চেঞ্জ করবেন? আপনার তো কোনো লুকাস প্যাটি নেই। যদি এবার সপক্ষে দলিল দাখিল না করতে পারেন ডক্টর ইউনূস, তাহলে কিন্তু আপনার কপালে কিন্তু প্রচুর দুঃখ আছে। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিস যদি আপনাকে দোষী হিসেবে চিহ্নিত করে যদি শাস্তি প্রদান করে, তাহলে বাংলাদেশ কেন পৃথিবীর যে কোনো দেশে আপনি কিন্তু আটকে যেতে পারেন। আপনি কোনো দেশে গিয়ে কিন্তু আশ্রয় চাইতে পারবেন না। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের যে রায়, সেই রায় কিন্তু সারা পৃথিবীর ওপর প্রযোজ্য। আপনি কোনো দেশে গিয়ে রাজনৈতিক আশ্রয় নিতে পারবেন না। আপনি কেন, যাদের বিরুদ্ধে এই মামলাগুলো হবে, যদি হয়, যেটা আশা মানে শোনা যাচ্ছে উনি করবেন, এবং আমার মনে হয় উনি করবেন, যদি সেই রায় যদি বেরোয় এবং আপনাদের যদি আসামি হিসেবে সেই রায়টা দেখানো হয়, তাহলে পৃথিবীর কোনো দেশ আপনাদের রাজনৈতিক আশ্রয় দিতে পারবে না। কারণ সমস্ত পৃথিবী কিন্তু ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসের কিন্তু আন্ডারে। ফলে পালাবার আপনার সব রাস্তা বন্ধ। সামনে কিন্তু ভয়াবহ দিন। আগে হয়তো আপনাকে 6 বছর 8 বছর জেল টেল খাটতে হতো, টেলিভিশন হয়ে হয়তো শেষ বয়সে আপনি হয়তো বাইরে থাকতে পারতেন। এবারে যে আপনাদের কপালে কি দুঃখ আছে, এই যে যারা আছেন এইসব মহিলাগুলো কেন ঢুকলেন সংসারপাতি ছেড়ে দিয়ে, এর মধ্যে কেন ঢুকলেন? আপনারা জানেন ভবিষ্যৎ আপনাদের কি আছে। আসিফ নজরুল তো হচ্ছে 2 নম্বর, তারপরে তো আরো যারা যারা আছে সেগুলো তো সমস্ত শেখ হাসিনা জানেন, আমরা তো আর জানি না। সেই সব কিন্তু এর সঙ্গে জুড়বে, এর সঙ্গে জুড়ে একখানা আস্ত মামলা, একটা দলিল দস্তাবেজ সমেত ওখানে ঠুকে দেওয়া হবে। এবার সেই মামলা লড়ার জন্য যা যা দরকার আছে, সঙ্গী সাথী লোকজন, উকিল ফুকিল যা আছে, তুষার মেয়েটা পেটা সব তো ভারত ঝুঁকিয়ে যাবে। তাহলে আপনারা যাবেন কোথায়? আজকে আপনারা হঠাৎ করে ইলিশ পাঠাবার সিদ্ধান্ত নিয়েছেন। ইলিশ পাঠানোর কেন সিদ্ধান্ত নিয়েছেন সেটা আমি পরের ভিডিওতে বলবো। এই ভিডিওতে ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নিয়ে আমি কিছু বলবো না, কারণ আপনাদের একটু মানে খেলিয়ে তোলা হচ্ছে, মানে উচিত একটু খেলিয়ে ডাঙায় তুলবো। এটা কালকে আমি করবো খোঁজ খবর নিয়ে, যে কেন আপনারা হঠাৎ 3000 টন ইলিশ পাঠাচ্ছেন। হাসিনা যখন পাঠাতেন তখন তো আপনারা খুব আপত্তি করতেন। হারি বাপরে, ভারতবর্ষকে সন্তুষ্ট করতে চাইছে। গদিতে বসলে না দেশ চালাতে গেলে তখন কিন্তু বোঝা যায় যে কত ধানে কত চাল। পার্শ্ববর্তী দেশের সঙ্গে শত্রুতা করে আপনি দেশ চালাতে পারবেন না। তো যাই হোক, আপনাদের বোঝানো আর না বোঝানো সব সমান। তো আপনাদের কাছে ওই জেলটাই হচ্ছে একদম শেষ ঠিকানা। সেখানে যাওয়ার জন্য আজকে থেকে তৈরি হয়ে থাকুন, বেশি দেরি অপেক্ষা করতে হবে না, আজকে থেকে তৈরি। নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধান উপদেষ্টা। জাতিসংঘের 79তম সাধারণ অধিবেশনে যোগদানের জন্য নিউ ইয়র্কের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। সোমবার ভোরে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে নিউ ইয়র্কের উদ্দেশ্যে রওনা হন তিনি। নিরাপত্তা, গণমাধ্যম সহ সব মিলিয়ে মোট 57 জন প্রধান উপদেষ্টার সফর সঙ্গী হিসেবে নিউ ইয়র্ক যাচ্ছেন। আগামী 27 সেপ্টেম্বর উচ্চ পর্যায়ের সাধারণ বিতর্কে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে ডক্টর ইউনূসের। পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের 79তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সংক্রান্ত মিডিয়া ব্রিফিং এ কথা জানান। জাতিসংঘের অধিবেশনের ফাঁকে ডক্টর ইউনূসের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দ্বিপাক্ষীয় বৈঠকে বসবেন। প্রেস ব্রিফিং এ পররাষ্ট্র উপদেষ্টা তার বক্তৃতায় তিনি বাংলাদেশের গত 2 মাসে গণ অভ্যুত্থানের কথা তুলে ধরবেন এবং একটি গণমুখী, কল্যাণধর্মী ও জনস্বার্থমূলক রাষ্ট্রীয় ব্যবস্থা প্রতিষ্ঠার প্রতি তার অঙ্গীকার পুনরুল্লেখ করবেন বলে আশা করা হচ্ছে। তৌহিদ হোসেন বলেন, প্রধান উপদেষ্টার বক্তৃতায় আন্তর্জাতিক শান্তি রক্ষায় বাংলাদেশের সুদৃঢ় অবস্থান, জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক সংঘাত, রোহিঙ্গা সংকট, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে উন্নয়নশীল দেশগুলোর সমস্যা, সম্পদের অবৈধ পাচার রোধ, অভিবাসী অধিকার রক্ষার মতো বিষয়গুলো তুলে ধরা হবে। প্রধান উপদেষ্টা মাত্র 3 দিন নিউ ইয়র্কে থাকবেন। প্রধান উপদেষ্টা পূর্ববর্তী সরকার প্রধানের মতো চার্টার্ড ফ্লাইটে নয়, বাণিজ্যিক ফ্লাইটে যাতায়াত করবেন। বাইডেনের সঙ্গে বৈঠকে 4 ইস্যু। জাতিসংঘ সদর দপ্তরে 24 সেপ্টেম্বর বসবেন তারা। রাজনৈতিক ও কূটনৈতিক অঙ্গনে আগ্রহের কেন্দ্র এখন অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের বৈঠক। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনের সাইড লাইনে এক বিরল বৈঠক করতে যাচ্ছেন 2 সরকার প্রধান। সাধারণত মার্কিন প্রেসিডেন্ট জাতিসংঘ অধিবেশন চলাকালে নিউ ইয়র্কে দ্বিপাক্ষীয় বৈঠক করেন না। এ ধরনের বৈঠকগুলো হয়ে থাকে ওয়াশিংটনে। তাই বাইডেনের সঙ্গে ইউনূসের এই বৈঠক রীতিমতো হইচই ফেলে দিয়েছে কূটনৈতিক মহলে। সংশ্লিষ্টরা বলছেন, এখানে বাংলাদেশকে বিশেষ গুরুত্ব দেওয়ার বিষয় জানান দিচ্ছে। বলা যায় এতে করে অনন্য উচ্চতায় উঠেছে বাংলাদেশ। আমি প্রথমত ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধন্যবাদ দিতে চাই। আমি জানি না যে এই সেক্টরটা কার হাতে, কারা এই সিদ্ধান্ত নিয়েছেন। বাংলাদেশ সেনাবাহিনী গর্বের একটা জায়গা। অনেকেরই স্বপ্ন থাকে বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি বাকরি করার, কিন্তু সেইখানের কঠিন নিয়মটাকে মাইনা চাকরি করা আসলে এত সোজা না। আমাদের এলাকায় বলে আর কি যে আর্মির ট্রেনিংটা কেমন,
যে আমাদের যেই বাপমার ঘরে থাইকা খাইয়া নাদুস নাদুস শরীরটা হয়, আর্মির ট্রেনিংয়ে 1 বছর বা 2 বছরে ওই শরীরে ভাঙা চূড়া গুড়াইয়া নতুন আরেকটা শরীর বানাই দেয়, তবে ওই শরীরটা আর ভাঙে না যতই ঝড় তুফান হোক। একটা হার্ডওয়েতে তারা এটাকে ডিল করে। এরপরে সেনাবাহিনীর চাকরি, এত হার্ডওয়েতে জেনেও বাংলাদেশের অসংখ্য নারী পুরুষ যারা যুবক বয়সে স্বপ্ন দেখে সেনাবাহিনীতে তারা চাকরি করবে। তো পুরুষদের জন্য বিষয়টা সোজা থাকলেও নারীদের জন্য অনেকটা ঝামেলা ছিল। কি ধরেন, কেউ যদি একটু ইসলামিক মেন্টালিটির হয়, তখন সে আপনার আর্মিতে জব করার সুযোগ ছিল না। কেন? হিজাব পরার সুযোগ ছিল না। তবে এটারও নানাবিধ যৌক্তিক ব্যাখ্যা আছে আর্মির পক্ষ থেকে। আবার পৃথিবীর অনেক দেশে আপনার পুলিশে যদি কোনো নারী চাকরি করে তাদেরকেও কিন্তু হিজাব পড়তে দেওয়া হয় না। বাট নাউডেজ এটা একটা কমন ইস্যু যে মোটামুটি অনেক দেশ কিন্তু একটু উদার মেন্টালিটি পোষণ করছে, আমাদের বাংলাদেশও আছে। তবে দীর্ঘদিন যাবৎ সেনাবাহিনীর নারী সদস্যরা এতদিন যাবৎ ইউনিফর্মের সাথে তারা আপনার হিজাব পড়তে পারতো না, বাট সেই জায়গাটাতে একটা নতুন সংস্কার হয়েছে। আজকে থেকে সেনাবাহিনীর নারী সদস্যরা চাইলে সেনাবাহিনীর ইউনিফর্মের সাথে হিজাব পড়তে পারবেন। সেনা কর্তৃপক্ষের এক অফিস আদেশে এই বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছে। একই সঙ্গে হিজাব পরিধারণও একটা নীতিমালা আপনার হয়তোবা পূর্ণাঙ্গ রূপে সামনে আসতে যাচ্ছে। কর্মকর্তা এবং নার্সিং সেবায় আর্মড ফোর্সেস নার্সিং সার্ভিস AFNS এই কর্মকর্তারা সহ অন্যান্য পদবীর নারী সেনা সদস্যদের হিজাব পরার ক্ষেত্রে এতদিন ধরে থাকা বিধিনিষেধ আপনার তুলে নেওয়া হয়েছে। আমরা যদি দেখি যে অ্যাডজুট্যান্ট জেনারেলের কার্যালয়ের অভ্যন্তরীণ এক অফিস আদেশে বিষয়টি সংশ্লিষ্টদের অবগত করা হয়েছে এবং এতে নারী সেনা সদস্যদের জন্য হিজাব পরার বিষয়টিকে ঐচ্ছিক করে দেওয়া হয়েছে, চাইলে আপনারা পড়তে পারবেন। আর এটা নিয়ে আমরা যদি দেখি যে নীতিমালাটি চূড়ান্ত করতে নারী সেনা সদস্যদের ইউনিফর্মের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হিজাবের বাস্তব নমুনা, হিজাবের কাপড়ের ধরন, রং এবং পরিমাপ তুলে ধরে বিস্তারিত বর্ণনা করতে আপনার নির্দেশ দেওয়া হচ্ছে। একই সঙ্গে কমব্যাট ইউনিফর্ম, ওয়ার্কিং ড্রেস, শাড়ি মানে যেগুলো আছে এগুলোর সঙ্গে প্রস্তাবিত হিজাব পরিহিত অবস্থায় নারী সেনা সদস্যদের রঙিন ছবি সংশ্লিষ্ট পরিদপ্তরে 26 সেপ্টেম্বরের মধ্যে পাঠাতে বলা হয়েছে। এটা আমি মনে করি একটা বিশাল সংস্কার, কারণ অনেকে আছে একটু ধর্মীয় ভাবাবেগ আছে বাট হিজাব পড়তে চায়। এখন আর্মি একটা সুশৃঙ্খল বাহিনী, সেখানে নানান কিছু আছে, ট্রেনিং সহ আরও অনেক কিছু আছে, তাদের চুলটুলো ছোটো করে রাখতে হয়, বড় চুল রাখা যায় না, এগুলো কিন্তু তাদের ভালোর জন্যই হয়। তো এতদিন অনেকে হয়তো আর্মির চাকরি করলেও চাইছে আমি একটু হিজাব পড়ি, এই সুযোগটা ছিল না। তবে এই আইনটাকে যারাই পরিবর্তন করছেন অন্তর থেকে ধন্যবাদ জানাই। ইনশাল্লাহ এটা ভালো কিছু বয়ে আনবে। ধন্যবাদ। যারা নেতাকর্মী রয়েছেন এবং গত সেই 2009 সন থেকে অব্যাহতভাবে জুলুম করেছেন, অত্যাচার করেছেন, 2 নম্বরই কর্মকাণ্ড করেছেন এবং মানুষের জীবন রীতিমতো জাহান্নামে পরিণত করেছিলেন, তারা এই সময়টিতে কেমন আছেন? এবং পত্রপত্রিকা অনেক ঘটনা আসছে না, কিন্তু আমরা যারা সমাজকে খুব নিকট থেকে দেখার চেষ্টা করছি, তারা আওয়ামী লীগের নেতাকর্মীর যে দুর্নীতিবাজ অংশটি, মন্দ অংশটি, তাদের জীবনে যে বিবর্তন এবং তাদের জীবনে যে অভিশাপ যেভাবে আমরা দেখছি, এইরকম দুর্বিষহ অবস্থা আমরা কখনোই ইতিপূর্বে দেখিনি। আওয়ামী লীগ জমানাতে বিএনপির উপর অনেক অত্যাচার হয়েছে, জামাতের উপর অনেক অত্যাচার হয়েছে, এটা সত্য। কিন্তু অত্যাচারের সঙ্গে সঙ্গে সামাজিক সহমর্মিতা, প্রকৃতির বিচার, এই জিনিসগুলো বেশিরভাগ ক্ষেত্রেই ছিল। যেমন ধরুন, ইলিয়াস আলীকে কিডন্যাপ করা হয়েছে, তো ইলিয়াস আলীকে বা চৌধুরী আলমকে গুম করা হয়েছে, ইলিয়াস আলীকে গুম করা হয়েছে, কিন্তু তার পরিবারের প্রতি সমাজ, সংসার, রাষ্ট্র সবাই সহানুভূতিশীল ছিল এবং এখনো আছে। আবার ধরুন, বিএনপির কোনো শীর্ষ নেতাকে সপরিবারে গ্রেপ্তার করা হলো, সমাজের যারা বিবেক সবাই কিন্তু এটার নিন্দা জানিয়েছে এবং তারা জেল খেটেছে ঠিকই, কিন্তু তাদের পরিবার বা পরিজন এই সব কিছুর মধ্যে একটা ব্যালেন্স ছিল। পরিবারের সদস্যরা জেলখানা যেতে পারতেন, স্ত্রী পুত্র সন্তানদের সঙ্গে তাদের দেখা হতো, আবার জেল থেকে বের হওয়ার পর কষ্ট হয়েছে, অনেক কষ্ট হয়েছে, কিন্তু সামাজিক বন্ধন ছিল, অভিশাপটা তাদের জীবনে আসেনি। কিন্তু এবার যেটি হলো সেটা হলো আওয়ামী লীগের যে দুর্নীতিবাজ অংশ, আমি ভালো লোকের কথা বলছি না, আওয়ামী লীগে অনেক অনেক ভালো মানুষ আছেন, কোটি কোটি, আমি শুধুমাত্র দুর্নীতিবাজদের কথা বলছি, পদ পদবিধারী অথবা পদ পদবি ছাড়া, যারা আওয়ামী লীগকে ব্যবহার করে, এবং এরা শুধু আওয়ামী লীগ না, এর বাইরে আওয়ামী লীগের সহযোগী অন্যান্য দলও আছে, জাসদও আছে, ইনু সাহেবের দল আছে, মেনন সাহেবের দল আছে, আরও অনেকের দল আছে। তো সেই সকল দলের মধ্যে যারা মন্দ লোক, সবাই এই 2024 সনের সেপ্টেম্বর মাসে এসে এমন এক দৈব দুর্বিপাকে তারা পড়েছেন এবং সেই দৈব দুর্বিপাকে তাদের জীবনে এমন ঘটনাগুলো ঘটেছে যেগুলো আমি বর্ণনা করছি তাদেরকে ছোট করার জন্য নয়, আমরা যারা এখন ক্ষমতায় আছি তাদের শিক্ষার জন্য। প্রথমত, এবারের এই শেখ হাসিনার পলায়নের পর যত আওয়ামী লীগ নেতাদের বাড়ি ঘর পুড়েছে, এটি 1971 সনেও কিন্তু হয়নি। মানুষের ক্রোধ এবং ক্ষোভ আওয়ামী লীগের এ সকল নেতাকর্মীদের
বাড়িঘরের উপর এত বেশি ছিল যে স্থানীয় জনগণ কোনো কোনো বাড়ির টাইলস খুলে নিয়ে গিয়েছে এবং মনের রাগে হাতুড়ি দিয়ে পিটিয়ে পিটিয়ে বাথরুমের কমোড বেসিন সব ভেঙে চুরমার করে ফেলে দিয়েছে। জানালার গ্রিল থেকে শুরু করে ঘরের কাঁথা বালিশ সব নিয়ে গেছে এবং যেগুলো ব্যবহার করা যাবে না সেগুলোকে আবার পুকুরের মধ্যে নদীতে ফেলে দিয়েছে ক্রোধে। তো এই যে আওয়ামী লীগের নেতাকর্মীদের যে বাড়ি ঘরের স্থাপনা, এগুলোর উপর যে মানুষের ক্রোধ, এই ক্রোধ ইতিপূর্বে আমাদের বাংলাদেশে কখনো হয়নি। এটি গজব। দ্বিতীয়ত, আওয়ামী লীগের অনেক নেতার মিল কল কারখানাকে জ্বালিয়ে পুড়িয়ে ছারখার করে দিয়েছে, সবার দেয়নি, কারো কারো। বিশেষ করে অনেক অনেক নেতা, বেশ কয়েকজন নেতা, আমি নাম বলে তাদেরকে এই মুহূর্তে আঘাত করতে চাইনি, যারা এই পুরো সময়টি অর্থাৎ 2009 থেকে একদম 24 পর্যন্ত তাদের শিল্প কলকারখানা যে সমস্ত এলাকাতে ছিল তাদের আশেপাশে সমস্ত মানুষের জীবন তারা হারাম করে দিয়েছে। সবার জমি দখল করেছে, অনেকের জমি দখল করেছে, এমনকি পয়সাও দেয়নি। তাদের যে সকল ওয়ার্কার তাদের উপর ইচ্ছামতো জুলুম করেছে, নির্যাতন করেছে, শত শত হাজার হাজার বিঘা জমি জোর করে দখল করেছে। এবং এদের এই দখলবাজির কাছে স্থানীয় যারা জনগণ তারা এতটা অসহায় যে মসজিদে গিয়ে কত মানুষ যে কাঁদতে কাঁদতে মরে গেছে তার কোনো ইয়াত্তা নেই। এই মানুষগুলোর শিল্প কলকারখানা যত বড় হোক না কেন, এমন এমন শিল্প প্রতিষ্ঠান 20,000 30,000 লোক চাকরি করে, সেইগুলোকে পুড়িয়ে ছারখার করে দেওয়া হয়েছে, ভস্মীভূত করে দেওয়া হয়েছে। এগুলো শিল্প কলকারখানা। তৃতীয়ত, এইবার যে পরিমাণ আওয়ামী লীগের নেতাকর্মীরা বাস্তুচ্যুত হয়েছেন, অর্থাৎ বাড়ি ঘর ছেড়ে পালিয়েছেন। একেবারে অজপাড়াগাঁয়ের একজন ছাত্র লীগের মানে ওয়ার্ড পর্যায়ের কর্মী থেকে শুরু করে একেবারে শেখ হাসিনা পর্যন্ত, মানে এরকম কত লোক হবে? 10 লাখ, আরো বেশি, 20 লাখ। এরা বাস্তুচ্যুত, মানে তারা যে এলাকাতে ছিলেন সে এলাকা তারা ছেড়ে দিয়ে অন্য এলাকাতে চলে গেছেন। 20 লাখ লোক বাস্তুচ্যুত হয়েছেন, কম করে হলো, আমার কাছে মনে আরো বেশি। এগুলো পুরুষদের কাহিনী। দ্বিতীয় যে ঘটনাটি ঘটেছে সেটি হলো অনেকে সপরিবারে বাস্তুচ্যুত হয়েছেন, পরিবার এবং পরিজন সহ তারা পালিয়ে গেছেন। এদের একটা বিরাট অংশ দেশের মধ্যে আছেন এবং ক্ষুদ্র অংশটি দেশের বাইরে পালাতে সক্ষম হয়েছেন। কিন্তু সবচেয়ে বড় ট্র্যাজেডি যেটি হয়েছে সেটি হলো অনেকের স্ত্রী পুত্র সন্তান দেশের বাইরে তারা পাঠিয়ে দিয়েছে, আর নিজেরা বাংলাদেশে জেলখানার মধ্যে ধরা পড়ে আছে অথবা গ্রেপ্তারের ভয়ে পালিয়ে বেড়াচ্ছে, স্ত্রীরা বিদেশে আছে। এবং এই সকল দুর্নীতিবাজদের স্ত্রী পুত্র সন্তানেরা যারা বিদেশে আছেন তারা সেখানে কেউ ভালো নেই। তারা সেক্সুয়ালি হ্যারাসমেন্ট হচ্ছেন বাই দ্যাট ফরেন সোসাইটি। ওখানে যারা বাঙালি কমিউনিটি আছে তারা কেউ তাদেরকে সাহায্য করছেন না, এবং অনেকের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ হয়ে গেছে। হয়তো বাড়ি আছে বেগমপাড়াতে, তারা সেখানে বাড়িতে আছেন কিন্তু সংসার চালানোর মতো টাকা তারা জানেন না, কেননা মূল সোর্সটা জেলখানাতে আছে। এবং বাংলাদেশে তাদের যে টাকা ছিল সেই টাকাগুলো তারা দিতে পারেনি, এই কারণেও এগুলো ফ্রিজ হয়ে গেছে। আর বিদেশে তারা যে টাকাগুলো রেখেছিল, যেহেতু চোরের নামে ব্যাংক অ্যাকাউন্ট, ফলে চোর সেই ব্যাংক অ্যাকাউন্টগুলোর অপারেট করতে না পারার কারণে স্ত্রী পুত্র সন্তানেরা বিদেশে টাকার অভাবে অনেকে কষ্ট পাচ্ছেন। এবং তারা এত প্রভাবশালী লোকজন, তারপরেও তাদেরকে এখন কেউ টাকা পয়সা দিয়ে সাহায্য সহযোগিতা করছেন না। আবার অনেক চোর বিদেশে পালিয়ে গেছে, বদমাইশে বিদেশে পালিয়ে গেছে, তাদের বউ বাচ্চারা বাংলাদেশে আছে। এবং যারা বাংলাদেশে আছে তাদের একটা অংশ পালিয়েছে বউ বাচ্চারা, যারা বড় অপরাধী, আর আরেক অংশ পালায়নি, কিন্তু প্রতি মুহূর্তে তারা থ্রেটের মধ্যে আছে। কারো ঘরে যদি যুবতী কন্যা থাকে বা সুন্দরী স্ত্রী থাকে, এখন সেই যুবতী কন্যা এবং সুন্দরী স্ত্রী স্থানীয় টাউট বাটপারদের বদনজরের মধ্যে পড়েছে। অনেকে এখানে একটা সমঝোতার দফা রফা করে কোনো মতে বসবাস করছে এবং অনেকে নিজেকে বিলীন করে দিতে বাধ্য হচ্ছে। এইরকম দুর্বিষহ ঘটনা বাংলাদেশে কখনো ঘটেনি। এরশাদ জামানাতে আমরা শুনতাম যে এরশাদ যখন কারো স্ত্রীকে টার্গেট করতেন, অমনি সেই লোকটির স্বামীর জীবনে দুর্বিষহ বিপদ বিপত্তি নেমে আসত। তাকে মেনে নিতে হতো যে শাসকের অঙ্কশায়ী বা অঙ্কশায়িনী হবে তার স্ত্রী, এবং তিনি সেটা প্রমোট করবেন, যেমন জিনাত মোশাররফ। এটা তার হাজব্যান্ড মোশাররফ সাহেব মেনে নিয়েছিলেন। লোভের বশবর্তী হয়ে স্ত্রীকে তিনি দিয়েছিলেন এরশাদের কোলে তুলে। এরকম ভ্রষ্টতা সেখানে ছিল। আবার মারিয়া মমতাজ নামক যে মহিলা, তার স্বামীকে জেলে যেতে হয়েছিল তার স্ত্রীর কারণে, তিনি তাকে নাকি বিয়ে পর্যন্ত করেছিলেন। এরকম অনেক ঘটনা এরশাদ জামানাতে হয়েছে।
তো এখন ঠিক রাষ্ট্রীয় পর্যায়ে যারা কর্তা ব্যক্তি তারা এই কাজগুলো করছে না, কিন্তু এদের সংখ্যা যেহেতু লাখ লাখ, অনেক ইউনিয়ন চেয়ারম্যান পালিয়েছে, কিন্তু বউ বাচ্চা গ্রামে আছে, তাকে স্থানীয় টাউট বটুয়ারের সঙ্গে মিল মহব্বত করে চলতে হচ্ছে। ফলে পুরো সোসাইটির মধ্যে যে পারভার্সন, এই পারভার্সনটার কারণে আগামী 10 বছর 15 বছর একটা জেনারেশন যে তৈরি হবে, এই জেনারেশনের একটা অভিশপ্ত জেনারেশন তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। এবং এই যে একটা অভিশপ্ত জেনারেশন যে তৈরি হল, এটি হলো আওয়ামী লীগের যারা শাসক ছিলেন তাদের কুকর্মের ফসল। আওয়ামী লীগের যারা নেতাকর্মী এখনো তারা তওবা করেননি, ভুল থেকে বের হয়ে আসেননি, তারা এখনো স্বপ্ন দেখেন যে আবার সেই শেখ পরিবার, আবার সেই শেখ হাসিনা, আবার সেই শেখ হাসিনার হাতে নিরাপদ বাংলাদেশ। এই যে তাদের একটা ইলিউশন কল্পনা, এই কল্পনার কারণে কি হচ্ছে যে বর্তমান সমস্যা, এই সমস্যাটা না কমে বরং ক্রমশ বেড়ে যাচ্ছে। ফলে সমাজে ভারসাম্যহীনতা লক্ষ্য করা যাচ্ছে, বিপদ এবং বিপত্তি বেড়ে যাচ্ছে, এবং একটার পর একটা আমাদের দেশে যে প্রাকৃতিক বিপর্যয় হচ্ছে, প্রাকৃতিক বিপর্যয় সম্পর্কে যারা ধর্মবিশ্বাসী তারা খুব ভালো করে জানেন যে আল্লাহ রাব্বুল আলামিন যখন খুব নারাজ হয়ে পড়েন এবং সমাজে পর্দার আড়ালে অর্থাৎ রাতের অন্ধকারে এমন সব অপকর্ম হয় এবং প্রকাশ্য দিবালোকে এমন সব ঘটনা ঘটে যেটি আল্লাহ রাব্বুল আলামিন বরদাস্ত করতে পারেন না, ঠিক সেই সময়টাতেই এই শাসকদেরকে ভয় দেখানোর জন্য প্রাকৃতিক দুর্যোগ একটার পর একটা আসতে থাকে। আগস্ট মাসের 5 তারিখ থেকে আজ পর্যন্ত আমাদের এই বাংলাদেশে যে কয়টি প্রাকৃতিক দুর্যোগ এসেছে এবং এখনো পর্যন্ত যে সকল প্রাকৃতিক বিপর্যয় আমাদেরকে তাড়া করছে, এর ফলে আমরা শত চেষ্টা করেও এই যে বিপদ এবং বিপত্তি এর থেকে রক্ষা পাচ্ছি না। একটা বিপদ যাচ্ছে, আর একটা বিপদ আসছে। এর মূল কারণ হলো প্রান্তিক লেভেলে এমন সব অপরাধ সংঘটিত হচ্ছে এবং এমন সব ঘটনা ঘটছে যেগুলোর দায় ভোগ করা, কর্মফল ভোগ করা না পর্যন্ত আমরা সুখের সন্ধান পাব না। আল্লাহর কাছে প্রার্থনা করি, ক্ষমা চাই আমার নিজের ভুল এবং ভ্রান্তির জন্য, আমার পরিবারের ভুল এবং ভ্রান্তির জন্য, এবং আপনারা যারা দেখছেন আপনাদের সবার জন্য দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে তার অভিশাপ থেকে, তার রাগ এবং ক্রোধ থেকে রক্ষা করেন, সমাজে এবং রাষ্ট্রে সুখ শান্তি সমৃদ্ধি ফিরিয়ে দেন এবং আমরা যেন একটি শান্তিময় দেশ পেতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে সেই ব্যবস্থা করে দেন। তার প্রিয় দেশবাসী, শুরু থেকে শেষ পর্যন্ত যারা এই ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এরকম নিউজ ভিডিও পেতে পছন্দ করেন তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা এখনো এই ভিডিওটি শেয়ার করেননি, এই ভিডিওটি দ্রুত শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিন। আজকের মতন এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ।